প্যাকেজিং এমন কিছু ঘটনাতেও মুখ্য ভূমিকা পালন করে যেগুলো আপনি কখনো ভাবতেও পারেননি, যেমন কোনো প্রাকৃতিক দুর্যোগের জায়গায়। ভাবুন তো, বিস্ফোরণের পরে যদি এমন কোনো বিশাল পারমিয়েবল ব্যাগ পাওয়া যায় যেগুলো দিয়ে তেল শোষণ করা যায়, অথবা বালির বস্তাগুলো দিয়ে বন্যার জলও তো আটকানো যেতে পারে। এই চ্যালেঞ্জের উত্তরটা দিয়েছে ক্লিন্টন লুইজিয়ানার দ্য প্যাকটেক কর্পোরেশন। তাদের এই বড় ব্যাগগুলি দিয়ে নিরাপদে রেডিও অ্যাক্টিভ পদার্থের আবর্জনাগুলোকে মুড়ে ফেলা যায়, এবং তাদের একটা বড় সুবিধা হলো এই স্টিল কন্টেইনার্সগুলোকে তারা বছরের পর বছর অনায়াসে ব্যবহার করেন। উন্নত মানের ধাতুর পাত্র দিয়ে প্যাকেজিং করার সুবিধে হলো এর ভেতরে অনেকটা জায়গা পাওয়া যায়। আসলে বস্তুগুলো খুব বড় হয় এবং তার জন্য অনেক কন্টেনারের প্রয়োজন হয়। এই ফ্লেক্সিবল কন্টেনারের মধ্যে আমরা হাজার হাজার কেজির মালপত্র সহজেই প্যাক করতে পারি। কিন্তু রেডিও অ্যাক্টিভ আবর্জনাগুলোর জন্য আপনারা কিভাবে ব্যাগ বানাবেন যেটা শক্ত এই স্টিল ড্রামের মতনই কার্যকরী হবে? এই গোপন কথাটি লুকিয়ে আছে অনেকগুলো ভারী প্লাস্টিক এবং ফাইবার পদার্থের লেয়ারের মধ্যে। আমরা এখানে প্রধানত দু ধরনের পদার্থকে ব্যবহার করে থাকি। একটা হলো 170 গ্রাম বুননের পলিপ্রপিলিন, আরেকটা হলো 340 গ্রামের ফেল্ট ম্যাটেরিয়ালস। এটা বেশ পুরু, তাই ব্যাগের মধ্যে যাই রাখা হোক সেটা কখনোই বেরিয়ে আসবে না। শুধুমাত্র শক্ত ব্যাগগুলো দিয়েই যে উন্নত মানের প্যাকেজিং করা যায় সেটা কিন্তু নয়। একই সাথে এই লেয়ারগুলোকে সেলাই করার জন্য শক্ত সুতোরও প্রয়োজন। সাধারণ সুতোগুলোকে তার ঘনত্ব অনুযায়ী 100 থেকে 200 ডিনিয়ার পর্যন্ত গ্রেড দেওয়া আছে, কিন্তু প্যাকটেক থ্রেডগুলো সাধারণ সুতোর থেকে 30 গুণ শক্ত, এবং এই সেলাই মেশিনগুলো দিয়ে প্রচুর পরিমাণে সেলাই করা যায়। ভুল করে যেন হাতটা এর মধ্যে দেবেন না, তাহলে আর হাতটা আস্ত থাকবে না। প্রত্যেকটা ব্যাগে স্ট্র্যাপস আর জিপার্স লাগানো থাকে, ফলে এটা ব্যবহার করতে সুবিধা হয়। প্রস্তুতকারকরা খুঁটিয়ে ব্যাগটাকে দেখে নেন যাতে এটা ফুটো হয়ে অথবা ছিঁড়ে না যায়। আবর্জনা ভর্তি ব্যাগকে তুলে নিয়ে যাবার জন্য এই স্ট্র্যাপসগুলোর ব্যবহার করা হয়। ব্যাগটা নেবার পর এতে জিনিসপত্র ভর্তি করে চেন টেনে দেওয়া হয়। কখনো এতে আবর্জনা ভরা হয়, আবার শক্ত কংক্রিটের অংশ ভর্তি করা হয়। এর মধ্যে আমরা যে কোনো কিছু বহন করে নিয়ে যেতে পারি। ব্যাগগুলো রেডিও অ্যাক্টিভ আবর্জনা বহন করতে সক্ষম কিনা সেটা দেখার জন্য প্যাকটেকের কর্মচারীরা আগে কিছু পরীক্ষা করে নেন। প্রথমেই এই ব্যাগগুলোতে কিছু ভারী পদার্থ ঢুকিয়ে ভর্তি করা হয়, তারপর ব্যাগটাকে এই লোডিং ফ্রেম থেকে তুলে নেওয়া হয় এবং পরিবহনের জন্য কোনো ট্রাক অথবা রেলগাড়িতে তুলে দেওয়া হয়। নিম্নমানের তেজস্ক্রিয় মাটি এবং কনস্ট্রাকশনের ভাঙা শক্ত অংশগুলোকে নিয়ে যাবার জন্য এই ব্যাগগুলো খুবই কার্যকরী। প্যাকেজিং এক্সপার্টসরা পৃথিবীর যাবতীয় পরিবেশগত সমস্যার সমাধান করছেন। আবার মহাকাশের দিকে তাকালে সেখানেও আমরা তাদের কৃতিত্ব দেখতে পাই। 2010 সালে হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারের ইঞ্জিনিয়াররা এক অনন্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন। মহাকাশযানে চড়ে পৃথিবীর কক্ষপথকে পরিদর্শন করার জন্য তাদেরকে $1 কোটি একটি মানুষের মতো দেখতে রোবটকে প্যাকেজিং করতে হয়েছিল। রোবোনট 2, যার সংক্ষিপ্ত নাম R2, এটিকে ডিজাইন করা হয়েছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অ্যাস্ট্রোনটসদের যাবতীয় কাজে সাহায্য করার জন্য। কিন্তু প্রথমে সেটাকে নিরাপদে পৌঁছে দেওয়াটাই ছিল একটা কঠিন সমস্যা। রকেট লঞ্চ করার সময় যে কম্পন হয়, আমরা তার জন্য খুবই চিন্তিত ছিলাম। আমরা সকলেই দেখেছি যে কোনো মহাকাশযান ছাড়ার সময় এক সাংঘাতিক পরিস্থিতির সৃষ্টি হয়। মহাকাশচারীরা ভীষণ কম্পন অনুভব করেন। এটা সম্পূর্ণ অন্যরকম পরিবেশ, তাই এই জিনিসটাকে মাথায় রেখে আমরা সবকিছু ডিজাইন করেছিলাম। রোবোনট 2 এর ওজন হলো প্রায় 150 কেজি। আপনারা হয়তো ভাবছেন যে মহাকাশযান লঞ্চ করার সময় কোনো বাড়তি সাহায্য ছাড়াই এই ভারী বস্তুটিকে নিরাপদে রাখা যাবে, কিন্তু এই বস্তুটিও বেশ ভঙ্গুর, বিশেষ করে এর হাত দুটো। R2-র হাতগুলোকে অসাধারণ নৈপুণ্যের সাথে বানানো হয়েছে। এর আঙুলের মধ্যে অনুভব করবার ক্ষমতা রয়েছে। এর আঙুলের ওপর যদি কোনো জিনিস রাখা হয় তবে ও বুঝতে পারে ওর হাতে কত ওজনের জিনিস রাখা হয়েছে। নাসার প্যাকেজিং এক্সপার্টসরা কি R2-র ভঙ্গুর শরীরটাকে নিরাপদে মহাকাশে পাঠাতে পারবেন? তাদের প্রাথমিক প্রচেষ্টা হতাশাজনক ছিল। এমনকি ফোম কুশন কন্টেইনারের মধ্যে R2-কে মুড়ে ফেলা হয়েছিল, কিন্তু সেটাও পর্যাপ্ত সুরক্ষা দিতে পারেনি। অবশেষে সমস্যার সমাধান করা গেল একটা বক্স দিয়ে, যার নাম স্লিপার।
যা সম্পূর্ণ নাম স্ট্রাকচারাল লঞ্চ এনক্লোজার টু এফেক্টিভলি প্রোটেক্ট রোবোনট। এর নির্মাণ চিত্রকে নাসা ক্যামেরাবন্দি করেছিল। টেবিলে যেটা দেখছেন সেটা হলো স্লিপার বক্সের বেস প্লেট। তারা একটা মাত্র প্লেট দিয়েই কাজটা শুরু করেছে। R2-র পিঠ এবং কাঁধকে রক্ষা করার জন্য স্ট্রাটগুলোকে রাখা হয়েছে। রোবটটাকে সংযুক্ত করে সাপোর্ট দেওয়া হয়েছে। প্রথমে রোবটটাকে এর সাথে যুক্ত করা হয়েছে, তারপর বেস প্লেটের সাথে আটকানো হয়েছে। এবার এটাকে রিয়ার প্যানেলের ওপর বসানো হবে। অ্যালুমিনিয়াম ফ্রেমের মধ্যে ঘন ফোমের আস্তরণটা রোবটকে আরো সুরক্ষা দেবে। এইভাবে স্লিপার বক্সটাকে কমপ্লিট করা হয়েছে। এর ভেতরে আর বাইরে ফোম দেওয়া হয়েছে। ফোমটাকে একসাথে বেঁধে রাখার জন্য ভেলক্রো স্ট্র্যাপ লাগানো হয়েছে রোবটটাকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে। R2 রোবটটি একেবারে মানুষের মতো দেখতে। এটাকে এমন ভাবে ফিট করা হয়েছে যাতে রকেট লঞ্চ করার সময় এটা শুয়ে থাকতে পারে, যেমন ভাবে অ্যাস্ট্রোনটসরা ফ্লাইট ডেকে থাকেন। আপনি হয়তো ভাবছেন যে এই বস্তুটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে কি কাজ করবে। তার একটা নমুনা দেখে নিন। আপনাদের দেখাবো এই রোবটটি থার্মাল ব্ল্যাঙ্কেট দিয়ে কি কাজ করতে পারে। এইরকম কাজ করার জন্য মানুষের হাতের মতো ফ্লেক্সিবিলিটি দরকার। ও এইভাবে মহাকাশচারীদের সাহায্য করতে পারবে। সাধারণত এই কাজটি অন্য কোনো রোবট করতে পারে না। রোবটটি স্পেস ব্ল্যাঙ্কেটকে সরিয়ে এই খামটি নিয়ে আসতে পারে। এবার ও আমার হাতে দেবে খামটি। থ্যাংক ইউ রোবোনট। প্যাকিং এর অগুন্তি সফলতার মধ্যে রোবোনট প্যাকিং হলো এক অনবদ্য সৃষ্টি। পরিশেষে এই জগতের এবং হলিউডের একটি প্রবাদের কথা বলা চলে, দ্যাটস আ র‍্যাপ, অর্থাৎ এখানেই শেষ।